তোর মতো একটা মেয়ে রাফসিন শেখ রুদ্রিকের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভাবা যায়? যার পিছনে সারাদিনে মেয়েরা গুড় করে, সেই ছেলের ঘুম তুই কেড়েছিস। কত বড় সাহস তোর! ছোট সাহেবের এমন মেসেজে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে আরেকটি মেসেজ এলো। নিশ্চয়ই তুই খুব ভালো করে ঘুমাচ্ছিলি, তাই না? ঘুম ভালো হওয়ারই কথা, নিজের আগের ভালোবাসা ফিরিয়ে এসেছে, তাই না? রুদ্রিক মেসেজটি দিয়ে হাঁটল। রুদ্রিক জানে এখন কাজল তাকে নিয়ে ভাববে। রুদ্রিকের ভাবনার মাঝে একজন লোক এসে বলল, স্যার, আপনার কথা মতো আমরা সব রেডি করে ফেলেছি। রুদ্রিক লোকটির দিকে তাকিয়ে বললেন, যেভাবে করতে বলেছিলাম সেভাবেই করেছেন তো? লোকটি মিষ্টি হেসে বলল, অবশ্যই স্যার, আপনি ঠিক যেমনভাবে সব কিছুর আয়োজন করেছিলেন ঠিক সেভাবেই সব কিছু করেছি। রুদ্রিক ধন্যবাদ বলেই লোকটির হাতে 1000 টাকার নোট বের করে দেয়। লোকটি নোটটা নিয়ে চলে যায়। রুদ্রিক দৃষ্টি সামনের দিকে। সে পকেটে হাত গুজে একটি সিগারেটের প্যাকেট বের করে সিগারেটটা ধরাতে যায়, কিন্তু সে ধরায় না, পা দিয়ে ফিসে ফেলে। রুদ্রিক গাড়ি বের করে বেরিয়ে পড়ে। অন্যদিকে রুদ্রিকের নাম্বার কালকে থেকে বন্ধ। ঈশানী শেখ চারদিকে পায়চারি করে যাচ্ছে। এ বিয়ের প্রস্তাব হাতছাড়া করা যাবে না। কোম্পানির অনেক লাভ হবে যদি এই বিয়েটা হয়। ঈশানী শেখ মনে মনে স্থির করে ফেলেন, যে করেই হোক না কেন এই বিয়েতে রুদ্রিককে রাজি করাতেই হবে। কথাটি ভেবেই ঈশানী শেখ ইকবাল শিকদারের নাম্বারে ফোন করেন। ইকবাল শিকদার বলে উঠলেন, জি মিস ঈশানী, বলুন। আসলে আমি আপনাকে এবং আপনার মেয়েকে কালকে আমাদের বাড়িতে রাতের ডিনারের জন্য ইনভাইট করতে চাই। তখন না হয় বিয়ের ব্যাপারটা এগিয়ে নেওয়া যাবে। তখনই রুদ্রিক উপস্থিত থাকবে। এতে সব থেকে ভালো দিক হচ্ছে ছেলে মেয়ে একে অপরকে দেখে নেবে। ইকবাল শিকদার হেসে বললেন, অবশ্যই, আমার আপনার প্রস্তাব পছন্দ হয়েছে। এদিকে ওনার মেসেজের ঠিক কী রকম উত্তর দিব আমি বুঝে উঠতে পারছি না। আমি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালাম। বেশ বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 10টা। পাশে রাখা কফিটা মুখে দিয়ে রেখে দিলাম। আমার এখন কিছুই ভালো লাগছে না, কিন্তু হুট করে তনয় ভাইয়ের ফিরে আসাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। নিতিয়া ও তনয় ভাই এখানে তনয় ভাইয়ের আপন খালামণির বাসায় থাকছেন। তারা এখনও এখানে আছেন নাকি চিলেটে ফিরে গিয়েছেন? প্রশ্ন জাগলো আমার মনের ভিতরে। কাজল, এখন কেমন আছিস তুই? নিতিয়া রুমে ঢুকে আমার দিকে প্রশ্ন ছড়ে ফেলল। আমি কোনো রকমের শুকনো গলায় বললাম, আছি ভালোই। তা তোদের তো সিলেটে ফিরে যাওয়ার কথা, যাবি না? নিতিয়া মুখ ফুলিয়ে বলল, কেন, আমরা চলে গেলে বুঝি ভালো হবে? আমি বলে উঠলাম, না, তাহলে আমি শুধু একটু জিজ্ঞেস করলাম। মা রুমে ঢুকে বলল, এসব কী ধরনের প্রশ্ন কাজল? তোর বাবা তোর সাথে এখন তন্ময়ের বিয়ের কথা ঠিক করেছেন, সুতরাং নিতিয়াদের এখন সিলেটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলে উঠলাম, বিয়েতে তো আমি এখনো হ্যাঁ বলিনি, তুই তো দ্বিমতও পোষণ করিসনি। কিন্তু মা, আমার কথার মাঝে মা বলে উঠল, কিসের কিন্তু? তুই যাকে ভালোবাসিস তার সাথেই তো তোর বিয়েটা হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আমি মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, অনেক সময় ভালোবাসা ফিকে হয়ে যায়। কিছু ভালোবাসা আড়ালে থাকতে থাকতে তা একসময় হারিয়ে যায় অন্য কারো ভালোবাসার মায়াজালে। হ্যাঁ, ছোট সাহেবের মায়াজালে আমি পড়ে গিয়েছি। মনে মনে কথাটি বললাম আমি। তনয় রুমে ঢুকে কাজলের এমন কথায় কিছুটা থেমে যায়। ভালোবাসা ফিকে হয়ে যায় মানে কি? তার মানে কি কাজল রেখা এখন আর তাকে ভালোবাসে না? মনে মনে প্রশ্ন করলো নিজেকে তনয়। আমার কথা শুনে নীতি আমার পাশে এসে বসে বলল, তোর কথা আমি সত্যি বুঝতে পারছি না কাজল, তোর মনে হঠাৎ কি এমন চলছে? নিতিয়ার প্রশ্নে আমি জানালার দিকে তাকালাম। আমার মা কিছু বলবে তখনই কলিং বেল বেজে উঠল। মা তড়িঘড়ি করে দরজা খুলে দেখে রুদ্রিককে দেখে মা বলে উঠলেন, আরে ছোট সাহেব, এসো ভিতরে এসো বাবা। রুদ্রিক ভিতরে ঢুকেই বলল, আসলে কাজলের শরীরের অবস্থা জানার জন্যই এসেছিলাম। রুদ্রিকের কথা শুনে কাজলের মা এসে বলে উঠলেন, তোমার জন্য আমার মেয়েটি এরকম একটা বিপদের হাত থেকে রক্ষা পেল, তার মধ্যে তুমি আমাদের বাড়িতে এসেও খবর নিচ্ছ। সত্যি ছোট সাহেব, তুমি খুবই দায়িত্ববান একটা ছেলে। রুদ্রিক হাসে। কাজলের মা বলে উঠলেন, তুমি চাইলে কাজলের ঘরে যেতে পারো, তনয় ও নীতিও আছে। তনয়ের কথা শুনে রাগ উঠল রুদ্রিকের। এই লোকটা এত কাজলের আশেপাশে গুড়গুড় করে কেন? ইচ্ছে করে মাথাটা পাঠিয়ে দিতে। কথাটি ভেবে রুদ্রিক ও কাজলের রুমের দিকে পা বাড়ালো। তনয় ভাই এগিয়ে এসে বললেন, কাজল, তোমার সাথে আমার কিছুটা পার্সোনালি কথা বলা প্রয়োজন, কিছু কথা ক্লিয়ার করতে চাই। তখনই ছোট সাহেব শুকনো মুখে দরজায় নক করে বলে উঠল, আসবো ভিতরে? তনয় রুদ্রিককে দেখে বলল, আপনি হঠাৎ এই সময়? রুদ্রিক তনয়ের দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, কাজলকে দেখতে এসেছিলাম, আপনার কোনো সমস্যা? তনয় হাত ভাঁজ করে বলল, আমার কোনো সমস্যা কেন হবে? কোনো সমস্যা নেই।
ছোট সাহেবকে দেখে আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, নয়তো অনেক কিছু আমাকে বলতে চায়। আমি মুখ ঘুরিয়ে ফেলে তনয় ভাইকে উদ্দেশ্য করে খানিকটা জোরেই বলি, তনয় ভাই, আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাই তো? ঠিক আছে, আমিও প্রস্তুত। বিকেলে আমি আপনাকে রেস্টুরেন্টের লোকেশন সেন্ড করে দিব, তখন না হয় আমাদের ভিতরে সব পার্সোনাল কথা বলে নিব। কাজলের কথা শুনে রুদ্রিকের রাগ করা স্বাভাবিক হলেও সে রাগ করলো না, বরং হাসলো খানিকটা। কেননা রুদ্রিক জানে কাজল তাকে জেলাস ফিল করানোর জন্য এসব বলছে, কিন্তু রুদ্রিকের মাথায় তো অন্য চিন্তা চলছে। বিকেল প্রায় 4টা। ভাবলাম আজকে একটি শাড়ি পরবো, যে ভাবা সেই কাজ। হুট করে একটি শুভ্র রঙের শাড়ি চুজ করলাম। শুভ্র রঙটা ছোট সাহেবের খুব পছন্দের। যদিও তনয় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, তবুও ছোট সাহেবের পছন্দটাই আমার কাছে সব। হাতের পার্সটা নিয়ে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। বাড়ি থেকে বের হতেই ছোট সাহেবকে আমার নজরে পড়ল। উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, বরাবরের মতোই নিজের এক্সট্রা ড্রেসিং লুক নিয়ে। উনি আমার দিকে এক পলক তাকিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তাজ্জব বনে গেলাম। উনিও ফ্রন্ট সিটে বসে সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দিলেন। আমি কিছু বলবো, উনি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে আমার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট সাউট। এক জায়গায় যাব, সেখানে গেলেই সব জানতে পারবি। কথাটি বলে উনি দূরে সরে আসেন। আমি শুকনো ডিগ গিললাম। উনি আমাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার মুখে বাঁকা হাসি জ্বলছে। তুই যদি আরেকটা কথা বলিস কাজল, তাহলে তোর মুখ বন্ধ করতে আমাকে রোমান্টিক টর্চার করতে হবে। রুদ্রিকের রোমান্টিক টর্চার নিশ্চয়ই তুই আপাতত চাচ্ছিস না। কথাটি বলেই উনি বাঁকা দাঁতের হাসি দিলেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। উনি চাইছেনটা কি? কী সব কথা বলছেন? বাবা গো, মাথা ঘুরবে মনে হয়। আমি বাহিরের দিকে তাকালাম। রুদ্রিক ড্রাইভ করতে করতে নিজের হাত কাজলের হাতে রাখল। কাজল অবাক পানে তার দিকে তাকিয়ে রইল। রুদ্রিকের সামনের দিকে তাকিয়ে বলল, হয়তো তোকে এভাবে নিয়ে আসায় তুই বিরক্ত হয়েছিস। আজকে তোর তনয়ের সাথে মিট করার কথা, বাট মিট করার আগে তোকে কিছু জানানো প্রয়োজন। আমাকে কিছু মুহূর্ত দিবি কাজল? শুধুমাত্র কিছু মুহূর্ত তোর কাছে চাই। ওনার কণ্ঠে ছিল কিছু পাওয়ার আকুলতা। আমি ওনার হাত নিজের হাত থেকে সরালাম না, বরং মিষ্টি হেসে বাহিরে তাকালাম। রুদ্রিক তার উত্তর পেয়ে গেছে। সেও হাসল। রুদ্রিক গাড়িটি একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে রাখল। চারদিকে কেমন যেন নির্জন। রুদ্রিক গাড়ি থেকে বেরিয়ে কাজলের দিকে হাত বাড়ালো। কাজলও রুদ্রিকের হাতে হাত রেখে গাড়ি থেকে বেরিয়ে এলো। জায়গাটা বেশ গাছপালাতে পরিপূর্ণ। আমি এগিয়ে গিয়ে কুটিঘরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। চারপাশে এত গাছপালা থাকাই সূর্যের রোশনি কুড়িঘরে পড়ছে না। বাহির থেকে কতটা সুন্দর। বিকেলের সময় এখন গাছের পাক থেকে গোধূলির এক টুকরো রং কুড়িঘরের সামনে চলে এসেছে। জায়গাটা বেশ জনমানবহীন হওয়ায় পাখিরা নিজেদের মতো গাছের ডালে বসে গান গেয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ফুলগুলো যেন জড়ে পড়ছে কুড়িঘরের ছোট্ট চাল থেকে। ছোট্ট ছোট্ট বেলি ফুলও দিয়ে ছোট্ট একটি রাস্তা হয়ে আছে। বেশ পাশে বড় একটা বটগাছ আছে। চারদিকে সতেজ বাতাস আমার মনটা যেন জড়িয়ে যাচ্ছে। ঢাকা শহর এত সুন্দর জায়গা হয়? আমার ভাবনার মাঝে উনি বলে উঠলেন, জায়গাটা কেমন লাগলো? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এরকম জায়গা ঢাকা শহরে একেবারে নাই বললেই চলে। এই জায়গার সন্ধান আপনি পেলেন কি করে? সে উত্তর না হয় পরে দিচ্ছি। তনয় অনেকক্ষণ ধরে কাজলের জন্য অপেক্ষা করছে, কিন্তু কাজলের আসার কোনো নাম নেই। এখনও কেন আসছে না? তনয় ফোন বের করে কাজলের নাম্বারে ফোন দিল, কিন্তু কাজল ফোন ধরছে না। খানিকটা অবাক হলো তনয়। অন্যদিকে উনি আমার দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, কাজল, মনে হচ্ছে প্রকৃতিতে সৌন্দর্য এবং শুভ্র রাঙাপরির সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমার চোখ যেন ধাঁধিয়ে গেল। আমার কেমন যেন লজ্জা পাচ্ছে ওনার কথা শুনে। আমি অন্যদিকে ঘুরে তাকালাম। রুদ্রিক হেসে কুড়েঘরের ভিতরে চলে গেল। আমি পাশে তাকিয়ে দেখি উনি নেই। কোথায় গেল? উনি আমার কাঁধে হাত রাখতে আমি পিছন পড়ে গেলাম। মুহূর্তে যেন আরেক দফা চমকে গেলাম। ওনার গায়েও শুভ্র রঙের পাঞ্জাবি, ঠোঁটে জ্বলছে সে মন মাতানো বাঁকা দাঁতের হাসি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, শুভ্র রং সুন্দর, খুব সুন্দর। আপনার সাথে যেন আরও ভালোভাবে মানায় এই রঙটি। উনি ব্রকুসকে বলে উঠল, তাই? তাই। উনি এবার খানিকটা দুষ্টুমি করে বললেন, ফাইনালি তাহলে তুইও আমার প্রেমে পড়ে গেলি? বাহ। আমি আমতা আমতা করে কিছু বলবো তার আগেই উনি বলে উঠলেন, আচ্ছা কাজল, তুই তো আজকে তনয়ের সাথে দেখা করতে চাচ্ছিলি, তাহলে আমার পছন্দের রং শুভ্র রঙের শাড়িটা কেন পরেছিস? আমি আনমনে বলে উঠলাম,
আমার পছন্দ আমার কাছে সব, কেননা আমি আপনার কাছে স্পেশাল। কতটুকু স্পেশাল? ওনার প্রশ্নে আমি মুচকি হেসে বললাম, আপনার কাছে আমি ঠিক যতটুকু স্পেশাল ঠিক ততটাই আপনি আমার কাছে স্পেশাল। উনি আমার প্রশ্নে দমে গিয়ে বললেন, কাজল, শুভ্র রঙটা আমার খুব পছন্দের। আমার মনে করি শুভ্র রং ভালোবাসার সৌন্দর্যকে বহন করে, কেননা শুভ্র রঙে কোনো প্রকার ভেজালের প্রলেপ নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা। আমি ওনার দিকে তাকিয়ে কথাগুলো শুনলাম। উনি আবারও বলে উঠলেন, পায়ের জুতাটা খুলে খালি পায়ে মাটিতে হেঁটে সামনে চল। দারুণ একটা অভিজ্ঞতা হবে তোর। সকালবেলা বৃষ্টি হওয়ার জন্য মাটিগুলো নরম হয়ে গেছে। মাটির খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কথাটি বলে আমি নিজের পায়ের জুতো খুলে দিলাম। উনি নিজের জুতো জোড়া খুলে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। এদিকে সিথি মুখ ফুলিয়ে সাদির কাছে এসে বলল, নিজের নোটসগুলো জমা দেয়। সাদি নোটসগুলো চেক করতে করতে বলল, নোটসগুলো নিজে করেছ নাকি জুনিয়রদের দিয়ে সব করিয়েছ? সিথি শুকনো ডোক গিলে বলল, না না, আমি নিজেই করেছি। সত্যি? সাদি এক পলক সিথির দিকে তাকিয়ে বলল, মিথ্যে কথা কম বলো, এগুলো তুমি জুনিয়রদের দিয়েই করাইছ। আমি খুব ভালো করেই জানি। ওকে, অ্যান্ড সব থেকে বড় কথা, এত ফাঁকিবাজি কিভাবে করো? সিথি মুখটা বেঁকিয়ে বলল, বেশ করি, ফাঁকিবাজি করি। তোমার মতো তো আর নিরামিষ হয়ে যায়নি, এইটাই ভালো। আমি নিরামিষ? সাথীর প্রশ্নে সিথি বলে উঠলাম, তা নয়তো কি, সারাদিন পড়াশোনা নিয়েই থাকো, এবং মাস্টারমশাইয়ের মতো আমার উপর হুকুম দাও। ভালোবাসার কিছুই জানো তুমি? তোমার নাম নিরামিষ মাস্টারমশাই রাখা উচিত। সিথির এমন অদ্ভুত নাম শুনে সাদি খিলখিল করে হেসে উঠল। সাদির খিলখিলানো হাসির শব্দে সিথির মনে ভালো লাগার ঢেউ বয়ে যায়। নরম মাটির মধ্যে বেলি ফুলের রাস্তা দিয়ে আমি ওনার পিছন পিছন যাচ্ছি। সব কিছুই যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি আরেকটু এগিয়ে যেতেই আমার মুখ অটোমেটিক হাওয়া হয়ে গেল। সামনে ছোট্ট একটা নদী। এখন গোধূলির সময়। গোধূলির আবিরের রাঙা অস্তয়মান লাল সূর্য। দিনের শেষে থেমে আসে চারপাশের কর্মকোলাহল। প্রকৃতিতে নেমে আসে অন্যরকম এক প্রশান্তি। স্বর্গীয় আবার রাঙানো আকাশ। এই সবাই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখের তৃষ্ণা যেন মিটে না। আকাশের রক্তিম রঙে নদীর জল রঙিন হয়ে উঠলে নদীর জলে ভাসমান ছোট্ট ছোট্ট নৌকা। আমি চারপাশ তাকালাম, তখনই কেউ গেয়ে উঠল, আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কটো। আজ এলো কোন অজানা বিকেলে গান দিল গোধূলি এক দুমুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি? দেখো ডাকছে ডাকলো কেউ, তুমি পাবে কি, পাবে কি? সামনে বেপরোয়া ঢেউ। গানটি গাইতে ছোট্ট নৌকা থেকে ছোট সাহেব বেরিয়ে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আমি ওনার হাতে হাত রেখে নিজেও গেয়ে উঠলাম, চুয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই বেশে এমনি বেসে যা। মাঝেই নৌকা ছেড়ে দিল। চারদিকে সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়ে আছে। উনি আমার দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে বললেন, শহরের ধুলা আর ধোঁয়ার বিরক্ত হওয়া মনটাকে সহজেই ভালো করে দিতে পারে এই প্রকৃতি। আমি জানি গোধূলি তোর খুব পছন্দ কাজল। তোর মনে আছে কাজল, একদিন তুই বলেছিলি নিজের কোনো আপন মানুষের সাথে গোধূলি বেলা উপভোগ করার ইচ্ছে। তাই ভেবেছি এই গোধূলির মুহূর্তেই তোকে আমি নিজের মনের কথা বলে দিব। আমি ওনার চোখে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি তো সেই কবে থেকে আপনার মনের কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি ছোট সাহেব। নৌকাটা মাঝপথে এসে থামল। উনি খানিকক্ষণ চুপ থেকে বলে, রাফসিন শেখ রুদ্রিক, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে যাকে বলে। সারাদিন গার্লফ্রেন্ড, নাইট ক্লাব নিয়েই থাকে সে। কিন্তু এমনটা আমি ছিলাম না কাজল, বিশ্বাস কর। ছোটবেলায় এমন কিছু আঘাত পেয়েছি, এমন কিছু ঘটনার সাক্ষী আমি হয়েছি যা খুবই ভয়ঙ্কর ছিল আমার কাছে। তাই নিজের অস্তিত্ব সকলের কাছে বিলীন করার জন্য নিজেকে এইসব রঙিন জগতের সাথে মিশিয়ে ফেলেছিলাম। উনি আমার হাত ধরে চুমু খেয়ে বললেন, কিন্তু তুই আমার ঠিক সেই ক্ষত জায়গাগুলো খুব ভালো করে বুঝিস। তোর কাছে গেলে এক প্রকার শান্তি পাই আমি। তোকে হারানোর ভয় আমার এক প্রকার ঘাস করে ফেলেছিল। তোর জন্য আমি দিনের পর দিন প্রসেসিভ হয়ে উঠেছিলাম কাজল। এমনকি সাদিকে নিয়েও জেলাস হয়ে উঠেছিলাম। এখন তো তোর আগের ভালোবাসার তনয় ফিরে আসায় আমার ভয়টা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তুই যদি তার কাছে ফিরে যাস, তার সাথে বিয়েটাতে রাজি হয়ে যাস, তাহলে আমার কি হবে কাজল? তোকে আমার অনুভূতিগুলো ঠিক বুঝিয়ে উঠতে পারবো না। ভালোবাসার সঠিক ব্যাখ্যা কি আমি জানি না, কিন্তু আমি তোকে কথাটি বলে রুদ্রিক থেমে যায়। রুদ্রিক যেও বলতে পারছে না। কোথাও যেন তার জড়তা কাজ করছে। কুলকুল করে কামছে রুদ্রিক।
অনেক কিছুই সে বলতে চাচ্ছে, তবুও কোনো কথা বের হচ্ছে না রুদ্রিকের মুখ থেকে। তখনই কাজল তাকে পিছন থেকে জড়িয়ে চিৎকার করে উঠল, ভালোবাসি ছোট সাহেব, অনেক অনেক ভালোবাসি আপনাকে। রুদ্রিক স্তব্ধ হয়ে যায়, তার হাত দুটো মিদি কাঁপছে। সে ঠিক শুনল তো। আমি ওনাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলাম, তনয় ভাই আমার প্রথম ভালোবাসা, তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তার জায়গা আলাদা। কিন্তু আপনি আমার ভালোবাসা, যাকে বলে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আপনার জায়গা কেউ নিতে পারবে না। আমার মনে এই জায়গাটি আপনি নিজে তৈরি করেছেন ছোট সাহেব, আপনি সত্যি অসাধারণ। এবার রুদ্রিকা চুপ থাকতে পারল না, সেও পিছনে ঘুরে কাজলকে জড়িয়ে ধরে বলে উঠল, ভালোবাসি রে, তোকে খুব ভালোবাসি কাজল, তুই শুধু আমার, তুই রুদ্রের কাজল। কথাটি বলেই রুদ্রিক কাজলের কপালে গভীরভাবে চুমু খেল। কাজল আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। রুদ্রিক কাজলের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। কাজল রুদ্রিকের বুকে লেপ্টে রইল। তাদের সুন্দর ভালোবাসাময় মুহূর্ত যেন গোধূলি বেলার সাথে নির্বিশেষে মিশ্রিত হয়ে গেল। কাজল, তুই যদি আমার এত কাছে থাকিস তাহলে আমি কিন্তু রোমান্টিক মোডে চলে আসব। পরম ভালোবাসা নিয়ে রুদ্রিকের বুকে লেপ্টে রয়েছে কাজল। কাজলের দুষ্টমির কথা আন্দাজ করতে পেরে রুদ্রিকের বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলে, তাহলে আপনার মনে সারাদিন এইসব চলে? চলবেই তো, এতগুলো গার্লফ্রেন্ড থাকলে তো হবেই। রুদ্রিক কাজলের কোমর চেপে ধরে বলল, না রে কাজল, শুধু তুই কাছে থাকলেই আমার মুডটা রোমান্টিক হয়ে ওঠে। কাজল কিছু একটা ভেবে রুদ্রিকের থেকে দূরে সরে এসে বলল, বাট এখন সবগুলো গার্লফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ? রুদ্রিক ব্রুকুসকে বলল, কেন করব? ওরাও তো আমার গার্লফ্রেন্ড, তাই না? আমি যদি ব্রেকআপ করে ফেলি ওদেরও তো খারাপ লাগবে, তাই না? মনটা ভেঙে যাবে। আমি কারো মন ভেঙে দিতে পারি না। রাফসিন শেখ রুদ্রিকের মনটা আবার বিশাল বড়। ছোট সাহেবের কথা শুনে আমার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। আমি ক্ষিপ্ত গলায় বলে উঠলাম, ঠিক আছে, তাহলে আপনার সেই গার্লফ্রেন্ডদের নিয়েই থাকুন, আমি গেলাম। কথাটি বলে আমি চলে যেতে নিলে উনি পেছন থেকে আমাকে জড়িয়ে আমার কাঁধে নিচে থুতনি রেখে বললেন, সত্যি কাজল, তুইও বাচ্চাই রয়ে গেলি। তো রুদ্রিকের মনে শুধু তুই ছাড়া আর কে আছে বল? আমি ওনার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আমি আপনার মনে নিজের উপস্থিতি ছাড়া আর কাউকে সহ্য করব না, বলে দিলাম। আমার কথা শুনে উনি কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে উঠলেন, কিন্তু আমার মনে আমার একটা গার্লফ্রেন্ড আছে, যাকে আমি তোর থেকেও বোধহয় বেশি ভালোবাসি। ছোট সাহেবের কথা শুনে আমার মনে অজানা ভয় ঢুকে গেল। আমি আমতা আমতা করে বলে উঠলাম, কে সে? ছোট সাহেব বললেন, কে আবার? আমার ছোট্ট গার্লফ্রেন্ড মুস্কান। কথাটি বলে উনি হেসে উঠলেন, যাকে বলে খিলখিলানো হাসি। আমিও হেসে উঠলাম, সত্যি উনি পারেনও। তনে কিছুটা রাগ নিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আজ কাজল তাকে যথেষ্ট অপমান করেছে। তার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা বলেই লাফাত্তা, তার মধ্যে ফোনটাও ধরছে না। তনে ভেবেই নিয়েছে কাজলের কাছে এর জবাব চাইবে। কথাটি ভেবে তনে পা বাড়ালে সে খেয়াল করে চুটকি মানে কাজলের বোন রাস্তার একপাশে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। চুটকি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে কেন কাঁদছে? না, ব্যাপারটা দেখতে হবে। কথাটি ভেবে তনয় চুটকির কাছে গেল। এইদিকে ইকবাল শিকদার তার মেয়ে মিশুকে নিয়ে আজ শেখ বাড়িতে এসেছেন। ইকবাল শিকদারকে দেখে আফজাল শেখ এবং ঈশানী শেখ এগিয়ে আসেন। আফজাল শেখ বলে ওঠেন, আসুন ইকবাল সাহেব। ইকবাল শিকদার তার মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে। ঈশানী দেখে মিশু থুতনি উঁচু করে বললেন, বাড়ি মিষ্টি মেয়ে তুমি, নাম কি তোমার? মিশি হেসে জবাব দিল, জি মিশু। ঈশানী শেখ ইকবাল শিকদারের দিকে তাকিয়ে বললেন, বাড়ি মিষ্টি মেয়ে আপনার, আমার রুদ্রিকের জন্য একেবারে উপযুক্ত। মিশু খানিকটা লজ্জা পায়। তখনই জেসমিন শেখ এসে ইকবাল শিকদারকে সালাম দেয়। ইকবাল শিকদার এবার আফজাল শেখের দিকে তাকিয়ে বললেন, সবাইকে তো দেখছি, কিন্তু রুদ্রিক কোথায়? ইকবাল শিকদারের প্রশ্নে ঘাবড়ে যান ঈশানী। সে তো রুদ্রিককে ফোনই পাচ্ছে না। ঈশানী শেখ কোনো রকমে হেসে বললেন, রুদ্রিক একটা কাজে আটকে গেছে, এক্ষুনি চলে আসবে, ততক্ষণে না হয় কিছু নাস্তা সেরে নিন। ইকবাল শিকদার বললেন, তা মন্দ বলেননি, তাহলে আমরা না হয় রুদ্রিকের জন্যই অপেক্ষা করি। ঈশানী শেখ যেন হাফ ছেড়েই বাঁচলেন। অন্যদিকে নিশ্চয় মুস্কান এবং মায়াকুঞ্জ বাড়ির সম্পর্কে তুই সব কিছুই জানিস, তাই না? আমাকে দিদুন সব কিছুই বলে দিয়েছে, কিভাবে তোর আমার পিছন পিছন মায়াকুঞ্জ বাড়িতে চলে গিয়েছিলি। ছোট সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে বললাম, আমি জানি কাজটা আমার ঠিক হয়নি, আমি দুঃখিত। হয়তো ঠিক হয়নি, কিন্তু কাজল, তুই যদি আমার মায়াকুঞ্জ বাড়ির সম্পর্কে না জানতি তাহলে তোর মনে একটা সংশয় থাকতো। তার থেকে সব কিছু ক্লিয়ার হওয়াই ভালো, তাই না? আমি মাথা নাড়িয়ে ওনার বুকে মাথা রেখে বললাম,
আমাকে এত সুন্দর মুহূর্তে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ছোট সাহেব। উনিও বলে উঠলেন, ধন্যবাদ তো আমার তোকে দেওয়া উচিত আমার জীবনে আসার জন্য কাজল। জানিস কাজল, লাইফটা তখনই সুন্দর হয় যখন নিজের জীবনে সঠিক কোনো মানুষের প্রবেশ হয়। ওনার কথা শুনে আমিও মাথা নাড়িয়ে পড়লাম। জীবনে তো কত মানুষেরই আগমন হয়, কিন্তু সঠিক মানুষ একবারই আসে। তনয় ভাই, আমার জীবনের প্রথম ভালোবাসা হলেও আমার জীবনের সঠিক ভালোবাসা হলো ছোট সাহেব। ছোট সাহেব মিষ্টি করে হেসে বললেন, ভালোবাসি। আমি লাজুক হাসলাম। ছোট সাহেব কিছু একটা ভেবে 1 সেকেন্ড বলে একটু সাইডে চলে গেলেন। আমিও নৌকার এক পাশে দাঁড়ালাম। সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি, উপরে রক্তিম উদার আকাশ। গোধূলি লগ্নে উন্মুক্ত নদী তীরে দাঁড়ালে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আকাশের রক্তিম রঙে নদীর জল রঙিন হয়ে ওঠে। ছোট সাহেবও এসে আমার পাশে দাঁড়ালেন। ওনার কাঁধে মাথা রেখে বললাম, আজকের দিনটা আমার জীবনের সব থেকে বেশি বিশেষ মুহূর্ত, যা আমার গোধূলিবেলার স্মৃতিতে লিপিবদ্ধ থাকবে। উনি অবাক হয়ে বললেন, গোধূলিবেলার স্মৃতি? গোধূলিবেলার স্মৃতি। গোধূলি আমার বড্ড পছন্দ বলেই আমার সাথে গোধূলিতে ঘটে যাওয়া সব কিছু আমি আমার প্রিয় ডায়েরিতে আবদ্ধ করে রেখেছি, যার নাম গোধূলিবেলার স্মৃতি। বাহ, ভালোই তো। আচ্ছা কাজল, তুই তো চোখটা বন্ধ কর। ছোট সাহেবের কথা শুনে আমি বলে উঠলাম, কেন? উনি বিরক্তি নিয়ে বললেন, তুই বন্ধ করবি নাকি? বেশি কথা বলিস। ওকে, এক্ষুনি বন্ধ করছি আমি চোখ বন্ধ করার সাথে সাথেই আমার পায়ে কারো আলতো হাতের স্পর্শ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখি ছোট সাহেব পরম যত্নে একজোড়া সোনার নূপুর পরিয়ে দিচ্ছেন আমাকে। আমার পায়ে কেন হাত দিচ্ছেন ছোট সাহেব? ছাড়ুন। কথাটি বলার সাথে সাথে উনি ধমকে বলে উঠলেন, কাজল, একদম নড়াচড়া করবি না। কথাটি বলে উনি নূপুরটি পরিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, নূপুরটা তোর পায়ে বড্ড মানিয়েছে রে কাজল। আজকের দিনে আমার দেওয়া ছোট্ট উপহার, কখনো এই নূপুর নিজের কাছ থেকে দূরে রাখবি না। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, কিসের ছোট্ট উপহার? আপনার দেওয়া প্রত্যেকটা উপহার আমার কাছে খুব খুব স্পেশাল। উনি আমার দিকে ঝুঁকে বললেন, এই উপহারগুলোই প্রত্যেক মুহূর্তে তোকে মনে করিয়ে দিবে আমি তোর অস্তিত্বের সবটুকু জোরে রয়েছি। কথাটি বলে ছোট সাহেব আমাকে আসমকা কোলে তুলে নেন। আমি কিছু বলবো তার আগেই উনি আমাকে থামিয়ে বললেন, তোকে কুড়েঘরটা ঘুরিয়ে দেখাবো, চল। আমি হাঁটতে পারি, যেতে পারবো তাই। তুই বড্ড আনরোমান্টিক কাজল। দেখেছিস, আমি একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছি, কিন্তু তুই আবারও রোমান্টিক মোডের 12টা বাজাচ্ছিস। ছোট সাহেবের কথা শুনে আমি হেসে উঠি। ছোট সাহেবও আমাকে নিয়ে হাঁটতে থাকেন সেই বেলি ফুলের রাস্তা দিয়ে। উনি আমাকে কোলে করে গুঁড়ে করার সামনে নিয়ে নামিয়ে দেন। আমিও নেমে পড়ি। ভিতরটা যেন আরও সুন্দর। চারপাশে ছোট্ট ফুলের তোড়া, পাশে ছোট্ট একটা দোতলা, তাও বেলি ফুল দিয়ে সাজানো। দোলনার পাশে ছোট্ট একটি টি টেবিল। ছোট সাহেব আমাকে ইশারা করে টি টেবিলের পাশে চেয়ারে বসতে বললেন। আমিও বসলাম। চারদিকে চোখ বুলিয়ে বললেন, এই কুড়েঘরের সম্পর্কে কখনো তো কিছু শুনিনি। তাছাড়া ঢাকা শহরেও এরকম জায়গা সত্যি দেখা পাওয়া মুশকিল। ছোট সাহেবও বসে বসে বলে উঠলেন, এই কুড়েঘরটার নাম বেলি ফুলের কুঞ্জ। আমি আনমনে বলে উঠলাম, বেলি ফুলের কুঞ্জ? আমার পুপি আম্মুর বড্ড শখের একটি জায়গা ছিল এই বেলি ফুলের কুঞ্জ জায়গাটি। আমার পুপি আম্মু নিজে এরকম নির্জন জায়গা খুঁজে নিজের হাতে এখানেই কুড়েঘরটা সাজিয়েছিল। আমাকেও এখানে সবসময় নিয়ে আসতো পুপি আম্মু। পুপি আম্মুর যখন মন খারাপ থাকতো তখন আমাকে নিয়ে এখানে আসতো। আমাকে বড্ড ভালোবাসতো পুপি আম্মু। কথাটি বলতে বলতে ওনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আমি ছোট সাহেবের দিকে তাকিয়ে বললাম, কে পুপি আম্মু ছোট সাহেব? আমি তো যতটুকু জানি আপনার 2জন পিপি। না, আমার 3জন পুপু। তার মধ্যে আমার মেজো পিপিকে আমি ভালোবেসে পুপি আম্মু বলে ডাকতাম। সে আমার মায়ের থেকে কোনো অংশে কম আমাকে ভালোবাসেনি, বরং আমাকে বেশি ভালোবেসেছে। ছোট সাহেবের কথা আমি বলে উঠলাম, তার কথা তো কখনো শুনিনি। শুনবে কি করে? তার অস্তিত্ব যে সকলের থেকে আড়াল করেছে আফজাল শেখ। আমার পুপি আম্মুকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল আফজাল শেখ এবং জেসমিন শেখ। বলতে গেলে এক প্রকার মেরেই ফেলেছিল তারা আমার পুপি আম্মুকে। ছোট সাহেবের কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, কি বলছেন উনি এসব? বড় সাহেব এবং বড় ম্যাম সাহেব মিলিয়ে ছোট সাহেবের ছোট পিপিকে মেরে ফেলেছে? আমার ভাবনার মাঝে উনি দাঁতে দাঁত চেপে বললেন, সত্যি বড় কঠিন রে কাজল। কি ভয়ঙ্কর ঘটনা আমি নিজের ছোটবেলায় দেখেছি তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ওদের জন্য আমার সব থেকে কাছের মানুষকে আমি হারিয়েছি। আমি বললাম, কি এমন হয়েছিল আপনার অতীতে? ছোট সাহেব অশ্রুমাখা দৃষ্টিতে তাকিয়ে বললেন,
জানতে চাস কি হয়েছিল অতীতে? শুনতে পারবি সে ভয়ঙ্কর অতীত? পারবো। ছোট সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা শোন তাহলে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? রাস্তা কি কান্না করা জায়গা? যত সব। তনয়ের ধমকে যেন সুটকির কান্নার মাত্রা আরও বেড়ে গেল। তনয়ের মাথায় হাত। তার ধমকের বদলে সুটকির কান্না থামার বদলে আরও বেড়ে গেছে। রাস্তার সবাই তনয় এবং সুটকির দিকে আর চোখে তাকিয়ে আছে। তনয় পড়েছে অস্বস্তিতে। সে সেদিকে সুটকির খেয়াল নেই। সে তো নিজের মতো ভ্যাভ্যা করে কান্না করতে ব্যস্ত। তনয় বলে উঠল, এভাবে চিৎকাদনের মতো রাস্তায় কান্না করো না, সবাই দেখছে তো। সুটকি কান্না মিশ্রিত গলায় বলল, আমার কত দুঃখ আপনি জানেন, তাই তো নিজের দুঃখে কান্না করছি। এখন কি রাস্তায় আপনার জন্য কান্নাও করতে পারবো না? কথাটি বলে সুটকি আরেক দফা কেঁদে উঠল। তনয় পড়েছে মহা ঝামেলায়। সে সুটকির দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, ডোন্ট ক্রাই, টেক ইট। রাস্তার লোকজনেরা এগিয়ে এলো। একজন লোক এগিয়ে এসে তনয়কে উদ্দেশ্য করে বললেন, সমস্যা কি ভাই? নিজের স্ত্রীকে এভাবে কাঁদাচ্ছেন কেন? স্বামী স্ত্রীর ঝগড়া হলে বাসায় গিয়ে সমাধান করুন। তনয় ব্যবসাকা খেয়ে গেল। স্ত্রী মানে কি? তনয় কিছু বলবে তখনই আরেকজন মহিলা এসে বলল, এসব দেখে মনে হচ্ছে এরা সদ্য বিবাহিত দম্পতি। আমার মনে হয় কি ওনাদের এখন ওনাদের মতো করে ছেড়ে দেওয়াই ভালো। এইসব ছোটোখাটো ঝামেলা সবার মধ্যে হয়ে থাকে। মহিলার কথা শুনে সবাই মাথা নাড়ায়, তারপর তারাও চলে যায়। তনয় তাদের ডেকে ওঠে, আরে ভাই আপনারা ভুল বুঝছেন, আমরা স্বামী স্ত্রী না। যা বাবা, চলে গেল। তনয় বিরক্তি নিয়ে সুটকির দিকে তাকালো। সুটকি আসতে লাল রঙের একটি জামদানি শাড়ি পরেছে। তাকে দেখে যে কেউ বলে সে সদ্য বিবাহিত নববধূ। তনয় বুঝেছে রেগে থাকলে কিচ্ছু হবে না, তাই সে কোমল কণ্ঠে বলল, আচ্ছা চুটকি, রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকলে কি কিছু হবে বলো? তার থেকে বরং তুমি আমার সাথে গাড়িতে ওঠো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রাস্তায় যাওয়ার সময় তোমার প্রবলেমটা শুনবো, দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। সুটকি তনয়ের দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলল, আপনি আবার কিসের সমাধান দিবেন? জানেন আজকে আমার একমাত্র ক্রাশ আমাকে রিজেক্ট করেছে। এই প্রথম একটা ক্রাশ খেলাম, তাও রিজেক্ট পেলাম। আচ্ছা আমাকে দেখতে কি অসুন্দর বলুন? তনয় এক প্রকার সুটকির দিকে তাকালো। মেয়েটা সত্যি খুব মায়াবী। এই মায়াবী মুখ দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। মেয়েটির কথাবার্তার ধরন আরও আকর্ষণীয়। তনয় মিষ্টি হেসে বলল, অবশ্যই তুমি খুব সুন্দর, নিশ্চয়ই তোমার ক্রাশের কোনো সমস্যা আছে। আচ্ছা বাদ দাও, এখন আপাতত গাড়িতে ওঠো ফার্স্ট। সুটকি মাথা নাড়ালো। এদিকে ছোট সাহেব আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলে আমার কাছে এসে বললেন, আমার ফুফি আম্মুর নাম ছিল কুঞ্জ। খুব মিষ্টি দেখতে ছিল সে। ঘটনার সূত্রপাত ঘটে 15 বছর আগে। তখন বলতে গেলে আমার বয়স 7 বছর হবে। দিয়ে পিপি তখন টেনে পড়ত। আমার ঈশানী পিপি তার সংসার নিয়ে ব্যস্ত ছিল। আমি বলে উঠলাম, ঈশানী ম্যাম বিবাহিত ছিলেন? ফুফি আম্মু মারা যাওয়ার পর কোনো এক কারণে ঈশানী পিপির ডিভোর্স হয়। তো মেইন কথায় আসি, আমি একইভাবে ছিলাম মা ভক্ত যাকে বলে। মাকে ছাড়া আমার চলতোই না। তখন আফজাল শেখ অর্থাৎ আমার বাবার ব্যবসা সবেমাত্র লাভের আশা দেখছিল। আমার বাবাকে বিভিন্ন দেশে যেতে হতো ট্যুরের জন্য। বাবা সেখানে খেয়াল রাখার জন্য মাও চলে যেত। আমার সব খেয়াল আমার ফুফি আম্মুই রাখত। অতীতে রুদ্রিক জেসমিন শেখের আঁচল ধরে বলল, মা আমিও যাব তোমার সাথে। জেসমিন শেখ রুদ্রিকের মাথায় হাত বুলিয়ে বলল, না বাবা, তোমাকে এখন কি করে নিয়ে যাব আমাদের সাথে? তুমি তো ছোট তাই না? সামনে স্কুলে তোমার এক্সামও আছে। তুমি তোমার ফুফি আম্মুর কাছে থাকবে, ওকে? একদম লক্ষ্মী ছেলের মতো। আমি খুব তাড়াতাড়ি আমার বাবাটার কাছে আবার চলে আসব। রুদ্রিক মুখ ফুলিয়ে বলল, মা তুমি তো 2-3 মাসের আগে ফিরেই আসো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না মা। জেসমিন শেখ মমতার সাথেই বললেন, কয়েকটা দিন কষ্ট করো বাবা, তোমার ড্যাডের অনেক কাজ, তাই আমাকেও তার সাথে যেতে হচ্ছে। তুমি ফুফি আম্মুর কাছে থেকো কেমন? আমি তোমাকে প্রতিদিন ফোন করব। তখনই আফজল শেখ এসে তাড়াহুড়ো করে এসে বললেন, রুদ্রিক মাই বয়, তুমি কোনো চিন্তা করো না, আমি এবং তোমার মা খুব তাড়াতাড়ি ফিরে আসব, ওকে ডিয়ার? আফজল শেখ নিজের বোনের দিকে তাকিয়ে বলল, কুঞ্জ ছেলেটার খেয়াল রাখিস। কুঞ্জ মুচকি হেসে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইও। জেসমিন শেখ নিজের ছেলের দিকে তাকিয়ে আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত সম্ভব বেরিয়ে পড়ে। রুদ্রিক তাদের চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের রুমে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ছোট্ট রুদ্রিক। বারবার দিয়ে বোঝাচ্ছে মা চলে আসবে, কিন্তু রুদ্রিক মানতে নারাজ। তখনই কুঞ্জ খাবার নিয়ে এসে বলে, কি হয়েছে আমার রুদ্রিক বাবাটার? দিয়ে কোমরে হাত দিয়ে বলল, কুঞ্জ আপাই দেখ, রুদ্রিককে কান ধরে বলেছি কিছু খেয়ে নিতে, কিন্তু সে খাবে না। কান্নাকাটি করে কি হবে বল? কান্নাকাটির থেকে সেলফি তোলা ঢের ভালো।
দিয়া, সত্যি তুইও না? আচ্ছা রদ্রিক, বাবাটার আমার একটু খেয়ে নে। রদ্রিক মুখ ঘুরিয়ে নেয়। কুঞ্জু মুচকি হেসে বলল, রদ্রিক যদি আমার হাতে না খায় তাহলে তার ফেভারিট পাস্তা আমি দিয়াকে খাইয়ে দিব, অ্যান্ড রাতে দিয়াকে অনেক স্টোরিও শোনাবো। বেলি ফুলের কুঞ্জে দিয়াতেও নিয়ে যাব, রদ্রিককে নিব না। রদ্রিক কথাটি শুনে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি খাবো ফুপি আম্মু। কুঞ্জু হেসে রদ্রিককে পরম মমতা নিয়ে খাইয়ে দেয়। রদ্রিককে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করে। রদ্রিকও খিলখিল করে হেসে ওঠে। রদ্রিক তার ফুপি আম্মুকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ ফুপি আম্মু, লাভ ইউ টু সোনা। ছোট সাহেব থামলেন। আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনে যাচ্ছি। সত্যি ছোট সাহেবের ফুপি আম্মু কত ভালো ছিলেন। ছোট সাহেব ঘুরে ঘরের দিকে তাকিয়ে বললেন, এই জায়গাটা ফুপি আম্মুর সব থেকে প্রিয় জায়গা ছিল বলে এই জায়গাটির নাম ফুপি আম্মুর নামের সাথে মিলিয়ে রেখেছিলেন বেলি ফুলের কুঞ্জ। ফুপি আম্মু মারা যাওয়ার পর আমি এখানে এসে এই জায়গাটি দেখাশোনা করতাম। এখন অবশ্যই জায়গাটার দেখাশোনা মজনু চাচা করেন। আমি ওনার দিকে এগিয়ে এসে বললাম, ছোট সাহেব আপনার ফুপি আম্মু কীভাবে মারা গিয়েছিলেন, মানে কী এমন কারণে সুইসাইড করছিলেন? ছোট সাহেব বললেন, যেদিন মা বাবা ট্যুর থেকে ফিরে আসলো সেদিন জানতে পারলাম আমাদের ঘরে আরেকজন অতিথি অর্থাৎ আমার ছোট ভাই বোনের আগমন করবে। জানিস কাজল, আমি সেদিন খুব খুশি হয়েছিলাম, কিন্তু মা আমাকে আগের থেকেও বেশি অবহেলা করত। নিজেকে এবং নিজের বেবিকে নিয়ে সারাদিন থাকতো। আমাকে বলতে গেলে মা টাইমই দিত না। তখন ফুপি আম্মু আমাকে আগলে রাখত। যখন মায়ের 7 মাস চলে সেদিন হঠাৎ রাতে পিপির ঘর থেকে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়। রদ্রিকের ঘুম ভেঙে যায়। তাই সে তার ফুপি আম্মুর রুমে গিয়ে দেখে তার বাবা বেল্ট দিয়ে তার ফুপি আম্মুকে অনবরত মেরে যাচ্ছে। আফজাল শেখ চিৎকার করে বলে ওঠে, কুঞ্জ তোকে অনেকবার বলে দিচ্ছি তুই তোর বাচ্চা নষ্ট করবেই। কুঞ্জ পিছিয়ে বলল, আমাকে যত ইচ্ছে মারো, তবু আমি নষ্ট করব না। জেসমিন শেখ এগিয়ে এসে বললেন, এ পাপকে নষ্ট করে ফেলো কুঞ্জ, এ সন্তানকে সমাজ মেনে নিবে না। কুঞ্জ ক্ষিপ্ত গলায় বলল, কিসের পাপ? ও আমার সন্তান, তাকে আমি কিছুতেই শেষ হতে দিতে পারবো না। আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই নষ্ট করব না। ও আমার সন্তান। আফজাল শেখ এবার আরও জোরে বেল্টের বাড়ি দিতে থাকে। কুঞ্জ ফুফিয়ে কেঁদে যাচ্ছে। রদ্রিক বাহির থেকে জোরে দরজা ধাক্কা দিতে দিতে বলল, তোমরা আমার ফুফি আম্মুকে এভাবে কেন মারছ? ছেড়ে দাও বলছি। ফুফি আম্মু। আফজাল শেখ জেসমিন শেখকে ইশারা করেন। জেসমিন শেখ বেরিয়ে এসে রদ্রিকের হাত ধরে গম্ভীর কণ্ঠে বললেন, রদ্রিক এক্ষুনি ঘরে চলো। রদ্রিক কাঁদতে কাঁদতে বলল, বাবা ফুফি আম্মুকে কেন এভাবে মারছে? বাবাকে আটকাও না প্লিজ। মা আমাকে যেতে দাও ফুফি আম্মুর কাছে, ফুফি আম্মু কষ্ট পাচ্ছে। কথাটি বলে রদ্রিক যেতে নিলে জেসমিন শেখ ধমকে বললেন, রদ্রিক তুমি যাবে না বলে দিলাম, যা হচ্ছে হতে দাও। রদ্রিক তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমার ফুফি আম্মু মার খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আমি তোমার মতো পচা নই আম্মু, তুমি খুব পচা, খুব বাজে তুমি। রদ্রিকের কথা শুনে জেসমিন শেখ রদ্রিকের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রদ্রিক কেঁদে ওঠে। জেসমিন শেখ বললেন, প্রচণ্ড অসভ্য হয়ে গেছে তুমি রদ্রিক, এক্ষুনি তুমি আমার সাথে যাবে রদ্রিক। কথাটি বলে জেসমিন শেখ এক প্রকার টেনে হিঁচড়ে রদ্রিককে নিয়ে যায়। আফজাল শেখও কুঞ্জের ঘর থেকে বেরিয়ে যায়। সে বুঝে গিয়েছেন কুঞ্জকে বুঝিয়ে কিছু হবে না। রদ্রিক শুধু এক পলক তাকায় তার ফুফি আম্মুর দিকে। কীভাবে ব্যথায় সে কাতরাচ্ছে। রদ্রিকের কষ্ট হচ্ছে, সে কিচ্ছু করতে পারছে না। তার পরদিন সবাই যেন থমকে যায়। কুঞ্জের ঘরে তার জ্বলন্ত মরদেহ জ্বলছে। রদ্রিক স্তব্ধ হয়ে যায়। সে আসলে বুঝতে পারছে না তার ফুফি আম্মু পৃথিবীতে নেই, কিন্তু একটা বুঝে রদ্রিক জোরে ফুফি আম্মু বলে চিৎকার করে উঠল। বর্তমানে ছোট সাহেব বললেন, সেদিন যদি জেসমিন শেখ আমাকে না আটকাতো তাহলে বোধহয় আমার ফুফি আম্মু বেঁচে থাকতো। সব থেকে বেশি এই মৃত্যুর পিছনে যার হাত রয়েছে সে হলো আফজাল শেখ, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আমি চেয়ারে ধপ করে বসে পড়ি। অতীতে শেখ বাড়িতে ঘটে যাওয়া এসব ভয়ঙ্কর অতীত শুনে যেন আমি এক প্রকার থমকে গেলাম। চোখ থেকে জল গড়িয়ে পড়লাম। আমি ছোট সাহেবের দিকে তাকালাম। দরজার পাশে দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে ওনারও নোনা জল গড়িয়ে পড়ছে অনবরত। কতটা কষ্ট ভিতরে নিয়ে প্রতিনিয়ত উনি নিজের সাথে নিজে লড়াই করে চলেছেন। কেন যেন মনে হচ্ছে এই মৃত্যুর পিছনে কোন রহস্য আছে যা আমাকে জানতে হবে, কিন্তু আপাতত আমাকে ছোট সাহেবের মন ভালো করতে হবে। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, দুনিয়াটা বড্ড কঠিন রে কাজল। কিছু কিছু আর্তনাদ শুধু ঘরের 4 দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকে। আমি ওনার দিকে এগিয়ে বললাম, ছোট সাহেব আমি কখনো বলবো না আপনার সব দুঃখগুলো ভাগ করে দিন, কেননা দুঃখ শুধু একান্ত নিজের। কিন্তু একটা কথা বলতে পারি, আপনার একাকিত্বের সময়
আপনি আপনার কাজলকে সব সময় পাবেন। রুদ্রিক মুচকি হাসি দেয়। আজকে যেহেতু স্পেশাল দিন, সো এখন এসব কথা বাদ। আজকে সব কিছু স্পেশাল হবে। আচ্ছা, আপনি তো গিফট দিলেন, এবার আমার দেওয়ার পালা। কি গিফট? ওনার প্রশ্নে আমি ওনার আরেকটু কাছে গিয়ে ওনার শার্টের কলার টেনে ওনাকে আমার নিজের দিকে টেনে নেই। এতে উনি আমার দিকে ঝুঁকে পড়ে। আমি খানিকটা লজ্জা নিয়ে ওনার গালে আলতো করে চুমু খাই। কাজলের এমন কাণ্ডে রুদ্রিক যেন শকড। নিজের করা কাণ্ডে কাজল লজ্জা পেয়ে চলে যেতে নিলে রুদ্রিক খপ করে কাজলের হাত ধরে ফেলে। আমাকে রোমান্টিক মুডে এনে তুই কোথায় যাচ্ছিস জান? তোরও তো একটা গিফট পাওনা দরকার, তাই না? কথাটি ছোট সাহেব আমাকে নিজের দিকে টেনে নিয়ে বললেন। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। রুদ্রিক মিটিমিটি করে হাসছে। তার শুভ্র রাঙা পরীর লজ্জায় যেন গালগুলো একেবারে লাল হয়ে গিয়েছে। রুদ্রিক কাজলের ঠোঁটের দিকে এগোতে থাকে। ছোট সাহেব এগোতে দেখে আমি কিছুটা অস্বস্তি নিয়েই চোখ জোড়া বন্ধ করে ফেলি। রুদ্রিক হেসে কাজলের কপালে চুমো খায়। কাজল চোখ বন্ধ করেও প্রশান্তির হাসি দেয়। রুদ্রিক বলল, তুই আমার হৃদয়ে হরণী, তুই আমার শুভ্র রাঙা পরী। এই পৃথিবীতে সব থেকে বেশি যদি আমার কেউ আপন হয়, সে হলো তুই। আমার জীবনের প্রতিটি অনুভবে তোকে আমি অনুভব করি। তোর প্রতি আমার ভালোবাসার অধিকার রয়েছে, ঠিক তেমনি তোরও আমার প্রতি ভালোবাসার অধিকার রয়েছে। আমি ছোট সাহেবের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার কোনো অধিকার লাগবে না ছোট সাহেব, আমার শুধু আপনাকেই লাগবে। ভালোবাসি আপনাকে। ভালোবাসার টানে হলেও আপনাকে আমার বড্ড চাই ছোট্ট সাহেব। কথাটি বলে আমি ছোট সাহেবকে জড়িয়ে ধরি। রুদ্রিকও হেসে ফেলে। রুদ্রিক কাজলের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, এখন আপনার বাড়ি যাওয়ার সময়, সো চলুন এখন যাওয়া যাক। আমি ওনার বুকে মাথা রেখেই কোনো রকম মাথা নাড়াই। যদিও যেতে ইচ্ছে করছে না, তবুও থাকতে তো হবে। রুদ্রিককেও বুকের মাঝে কিছুক্ষণ রেখে দেয় তার শুভ্র রাঙা পরীকে। দিয়া খেয়াল করছে ইদানিং লাজুক খুব মুচকি মুচকি হাসছে। দিয়ার কেমন যেন খটকা লাগলো। কোথায় যেন কে সে শুনেছে মানুষ নতুন নতুন প্রেমে পড়লে নাকি বেশি বেশি মুচকি হাসে। নাক বোঝা অ্যাসিস্ট্যান্টও কি কারো প্রেমে পড়েছে? না, ব্যাপারটা এক্ষুনি দেখতে হবে। কথাটি ভেবে দিয়া কোমরে হাত দিয়ে লাজুকের কাছে গিয়ে বলল, অফিস টাইম শেষ, আপনি এখন এখানে বসে আছেন কেন? লাজুক কিছুটা অবাকে সুরে বলল, ওমা, শেষ হয়ে গেছে বুঝি? দেখুন তো, হবু বউয়ের চিনতে চিনতে সময় কাল আজকাল কিছুই মাথায় থাকে না। হবু বউ? কথাটি শুনে দিয়ে এক প্রকার চমকে ওঠে। হবু বউ মানে? দিয়ার প্রশ্নে লাজুক কিছুটা তেড়াভাবে বলল, কেন আবার? আপনিই তো বলেছিলেন আমার এখন একটা বিয়ে করে নেওয়া উচিত। তাছাড়া আমার মায়েরও খুব ইচ্ছে আমার বিয়েটা দেখার। মা চায় আমি আমাদের গ্রামের মকবুল চাচার মেয়েকে বিয়ে করে নেই। দিয়ার মুখটা কাদু কাদু করে বলল, আপনার মা চায় বলে আপনি বিয়েতে রাজিও হয়ে গেলেন? লাজুক দাঁত কেলিয়ে বলল, হব না কেন? মকবুল চাচার মেয়ে বড্ড লক্ষ্মী, সবে মাত্র 18তে পা দিয়েছে। বুঝিনি তো, আমাদের মতো যুবকদের আবার এরকম কম বয়সী মেয়েদের দিকে দুর্বলতা বেশি। দিয়ার কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। দিয়ে ইচ্ছে করছে লাজুকের মাথা ফাটিয়ে দিতে। বেটার পেটে পেটে এত শয়তানি। কথাটি ভেবেই দিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে। না না, রাগটাকে এখন ঠান্ডা করতে হবে। এই বেটাকে কচি মেয়েকে বিয়ে করার শখ গুছিয়ে দিবে দিয়া। কথাটি ভেবেই দিয়া গট গট করে বেরিয়ে যায়। আরে ম্যাম, কোথায় যাচ্ছেন? আমাদের বিয়ের সব সেলফি কিন্তু আপনাকেই তুলতে হবে। যাক বাবা, চলে গেল। কথাটি বলে লাজুক উচ্চস্বরে হেসে উঠল। লাজুক আপন মনে বলে উঠলে, দিয়া ম্যাম, এবার আপনি কোথায় যাবেন? এবার তো আপনাকে স্বীকার করতেই হবে আপনি আমাকে ভালোবাসেন, ঠিক যতটা আমি আপনাকে ভালোবাসি। কথাটি বলে লাজুক নিজের গাড়ির চাবি বের করে নিজের কেবিনের দিকে বেরিয়ে গেল। গাড়িতে বসে আছি। ছোট সাহেব গাড়ি চালাচ্ছিলেন। আমি আছি অন্য চিন্তায়। ছোট সাহেবের অতীত অনেক কষ্টের। সব কিছুই যেন রহস্য লাগছে আমার কাছে। ছোট সাহেবের ফুপি আম্মুর বিয়ে হয়নি। বিয়ের আগে সে প্রেগনেন্ট ছিল, যার কারণে বড় সাহেব কিংবা বড় ম্যাম সাহেব মেনে নিতে পারেননি। কুঞ্জু পিসির উপর অত্যাচার করেছিল। তার পরের দিন কুঞ্জু পিপি সুইসাইড করেন। কুঞ্জু পিপি মারা যাওয়ার পরে ঈশানী ম্যামের ডিভোর্স হয়। না না, সব কিছু যেন মাথায় জটলা ফেঁকে যাচ্ছে। আমার ভাবনার মাঝেই ছোট সাহেব গাড়ি ড্রাইভ করতে করতে বললেন, এত কি ভাবছিস? তেমন কিছু না। আপনাকে ছাড়া আর কোনো কিছু ভাবার আপাতত দরকার নেই। হ্যাঁ, তা তো বুঝেছি। আমাদের কথার মাঝে গাড়ি আমাদের বাড়ির সামনে চলে আসে। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, চলে এসেছি আমরা। ওকে বাই। কথাটি বলে আমি চলে যেতে নিলে উনি আমার কোমর চেপে ধরে বলল, যাওয়ার আগে আমার গালে আরেকটা কিস করে যা। যতই হোক আমাদের নিয়নীয় প্রেম বলে কথা। আমি ওনাকে নিজে থেকে ছাড়িয়ে বললাম, সবসময় দুষ্টুমির চিন্তা, তাই না?
কথাটি বলে ওনার গালে আরেকটা কিস দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ি। রুদ্রিক কাজলের দিকে তাকিয়ে হাসতে হাসতে গাড়ি ঘুরিয়ে ফেলে। আমি বাড়ির ভিতর ঢুকেই তনয় ভাইয়ের সামনে গিয়ে পড়ি। হয়তো উনি গেটের সামনে দাঁড়িয়ে সব কিছুই দেখে ফেলেছেন। আমি কিছু বলতে যাব তার আগেই উনি বলে উঠলেন, আমাকে কোনো প্রকার এক্সকিউজ দেওয়ার প্রয়োজন নেই কাজল রেখা। তোমার মন চেয়েছে তাই তুমি আসোনি, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি তুমি আজকে সারাটা দিন মিস্টার রুদ্রিক শেখের সাথে ছিলে। যাই হোক, কিন্তু তোমাকে কালকের জন্য হলেও আমার কিছু টাইম দিতে হবে। কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাই, আমি কিছু কথা শুনতে চাই। আশা করি সেইটুকু সময় পাবো। কথাটি বলেই তনয় ভাই বেরিয়ে যায়। অন্যদিকে সাদি সবেমাত্র ল্যাপটপ নিয়ে বসেছে কিছু অ্যাসাইনমেন্ট করার জন্য। সাদির মা ছেলেকে অনেকবার খাবারের জন্য ডেকেছেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ। এই ছেলেকে নিয়ে সে আর পারে না, সারাদিন পড়া এবং পড়া। সাদির বাবা আসলে সাদির মা ঠিক করেছেন সাদির বাবাকে দিয়ে সাদিকে বকা খাওয়াবে। সাদির কাজের মাঝেই ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে সিথি ফোন করেছে। সাদি রিসিভ করে বলল, হ্যাঁ সিথি বলো। সিথি কিছুটা চিন্তিত সুরে বলল, এখানে তো আরেকটা ঝামেলা হয়ে গেছে। বায়ু এবং কাজলের প্রেমে বিরাট বড় ঝামেলা যাকে বলে। সাদি বলল, আমি যতটুকু জানি রুদ্রিকের তো কাজলকে প্রপোজ করেছে। ওদের মধ্যে তো এখন সব ঠিকই আছে, তাহলে আবার কিসের ঝামেলা? কিসের ঝামেলা? বাবা এবং ফিফি ঠিক করেছে বায়ুর বিয়ে শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে মিশুর সাথে ঠিক করেছে, তাও বায়ুকে না জানিয়ে। সাদি লাফ দিয়ে উঠে পড়ে বলল, হোয়াট? একদিকে ছিল তনয়, এখন আবার মিশবো। সিথির নখ কামড়ে বলে উঠল, আমি সত্যি জানি না সামনে কি হবে। খুশি মনে বাড়িতে ঢুকে নিজের বিয়ের খবর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না রুদ্রিক। রুদ্রিক এগিয়ে এসে বলল, কি হচ্ছে কি এখানে? ইকবাল সাহেব দাঁড়িয়ে বললেন, এই তো রুদ্রিক বাবা চলে এসেছে। রুদ্রিক, তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছিলাম। এসে এসো, আমার হবু জামাতা বলে কথা। রুদ্রিক অবাক হয়ে বলল, মানেটা কি? ঈশানী মিশুর দিকে তাকিয়ে বলল, মিশু রুদ্রিকের সাথে কথা বলো, টেক ইট ইজি। রুদ্রিককে দেখে কিছুটা সংকোচ নিয়ে দাঁড়ায় মিশু, যেন কেন লজ্জা পাচ্ছে সে ভাবতেই পারছে না রুদ্রিকের মতো এরকম একটা স্টাইলিশ হ্যান্ডসাম ছেলে তার হবু বর। যদিও মিশুর পিছনে সারাদিন ছেলেরা গুড়গুড় করে, কিন্তু রুদ্রিককে দেখলে মনের ভিতরে অদ্ভুত ভালো লাগা কাজ করলো মিশুর। রুদ্রিক এগিয়ে এসে বলল, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আফজাল শেখ বললেন, কেন দেখতে পারছো না? আমরা তোমার সাথে ইকবাল সাহেবের মেয়ের বিয়ে ঠিক করেছি। জেসমিন শেখ বললেন, অবাক হওয়ার কিছুই নেই রুদ্রিক, তোমার ঈশানী পিপি ঠিক করেছে এই বিয়ে। রুদ্রিক অবাক হয়ে বলল, হোয়াট? আমার বিয়ে? ঈশানী শেখ অবস্থা বেগতিক দেখে রুদ্রিকের কাছে গিয়ে বললেন, রুদ্রিক, আমার বাচ্চাটা, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব, তুমি উপরে চলো। রুদ্রিক মাথা নাড়িয়ে গটগট করে চলে গেল। ইকবাল শেখ এবং মিশু রুদ্রিকের কিছু না জানার কারণ ঠিক বুঝতে পারছে না। ঈশানী শেখ তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আপনারা প্লিজ বসুন, আমি এক্ষুনি দেখছি। আসলে রুদ্রিককে বিয়ের ব্যাপারটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই রুদ্রিক জানতো না। মনে হয় হঠাৎ করে বিয়ের ব্যাপারটা শুনে রুদ্রিক কিছুটা শকড হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। কথাটি বলে ঈশানী শেখও উপরে চলে গেলেন। রুদ্রিক নিজের হাতের বাক্সটা লাথি দিয়ে ফেলে বলে উঠল, আমাকে না জানিয়ে এসব ফালতু সিদ্ধান্ত নেওয়ার মানে কি? ঈশানী শেখ এগিয়ে গিয়ে বললেন, শান্ত হও, আমাকে সব কিছু বুঝিয়ে বলতে দাও। রুদ্রিক ক্ষিপ্ত গলায় বলল, তুমি আবার কি বলবে ঈশানী পিপি? আমি অন্তত তোমার থেকে এসব কিছু আশা করিনি। ঈশানী শেখ বলে ওঠেন, রুদ্রিক, মিশু খুব ভালো মেয়ে, তাহলে মিশুকে বিয়ে না করার তো কোনো কারণ থাকতেই পারে না। রুদ্রিক দেওয়ালে পাঁচ মেরে বলল, অবশ্যই কারণ আছে, কেননা আমি কাজলকে ভালোবাসি। রাফসিন শেখ রুদ্রিক শেষে কিনা বাড়ির সামান্য ড্রাইভারের মেয়েকে ভালোবাসে, যার জন্য বড় লোকের মেয়েদের কোনো অভাব নেই। ছি রুদ্রিক, তোমার রুচি এতটা নিচে নেমে গেল কি করে? খানিকটা কটাক্ষ করে রুদ্রিককে বলল ঈশানী। রুদ্রিক দ্বিগুণ চিৎকার করে বলল, পিপি, তুমি যা ইচ্ছে বলো, কিন্তু আমার কাজলকে নিয়ে বোনটিও অপমানজনক কথা বলবে না। এসব আমি অ্যালাউ করব না। এতদিনে যা বলার বলেছ, কিন্তু এখন থেকে আমার কাজলকে নিয়ে এসব অপমানজনক কথা আমি অ্যালাউ করব না। রুদ্রিকের ব্যবহারে অবাকের চরম সীমানায় পৌঁছে গেলেন ঈশানী শেখ। এদিকে তনয় ভাই বেরিয়ে যেতে মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তনয়ের সাথে তো আজকে তো দেখা করার কথা ছিল, কিন্তু তুই তনয়ের সাথে তো ছুটকি ফিরে এলো, তুই কোথায় ছিলি কাজল? মায়ের প্রশ্নে আমি এখন কি উত্তর দিব বুঝতে পারছি না। তখনই ছুটকি এসে বলল, মা, আপু তো তনয় ভাইয়ের সাথেই ছিল, কিন্তু আপুর নাকি কী সব নোটস জোগাড় করার জন্য লাইব্রেরিতে যেতে হবে, তাই আপু চলে গিয়েছিল, তাই না আপু? ছুটকির কথা আমি সায় দিলাম, কেননা মাকে আপাতত ম্যানেজ করার জন্য মিথ্যে কথা বলার প্রয়োজন ছিল।
সুটকি আবার বলে উঠল, তার মধ্যে তনয় ভাই যে রাস্তা দিয়ে ফিরছিল, তখন আমিও বাড়ি ফিরছিলাম সেই রাস্তা দিয়ে, তাই তনয় ভাই আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছিল। মা হাসি মুখে বলল, ও এই ব্যাপার, আচ্ছা আমি বরং যাই, রান্নাটা শেষ করে আসি। মা চলে যেতে সুটকি তড়িগড়ি করে এসে আমার হাত ধরে আমার ঘরে নিয়ে চলে আসে। আমি বুঝতে পারছি সুটকি আমাকে কিছু বলতে চাই, তাই আমি বলে উঠলাম, কি বলতে চাস বল। সুটকি বলল, জানালার পাশে দাঁড়িয়ে তনয় ভাইয়ের সাথে আমিও সব দেখে ফেলেছি। আজকে সারাদিন তুই রুদ্রিক ভাইয়ের সাথে ছিলি, তোদের এতটা কাছে দেখে মনে হচ্ছে তোদের মধ্যে কিছু তো একটা আছে। আমরা একে অপরকে ভালোবাসি। সুটকি আমার কথা শুনে চমকে উঠল। সে হয়তো আমার সোজাসুজি কথাটি মেনে নিতে পারেনি। আপাই, ভাবতে পারছিস বাবা জানলে কি হবে? রুদ্রিক ভাইয়ারা আমাদের মালিক, তাছাড়া এই সম্পর্ক কেউ মেনে নিবে না। সুটকির কথা শুনে আমি মুচকি হেসে বললাম, শোন সুটকি, মানুষের মাঝে ভালোবাসা স্ট্যাটাস দেখে হয় না। ভালোবাসার মতো পবিত্র অনুভূতি যে কোনো মুহূর্তে যে কারো মধ্যেই চলে আসতে পারে। বাকি রইল বাবার জানার কথা। আমি নিজেই কালকে তনয় ভাইয়াকে সব কিছু জানিয়ে দিব, তারপর সব কিছু বাবাকে জানিয়ে দিব। সুটকি বিতু কণ্ঠে বলল, তুই বাবাকেও সব বলে দিবি? তোর কি ভয় করছে না ভাই? সুটকির প্রশ্নে আমি উত্তর দিয়ে বললাম, অবশ্যই জানাবো। ভালোবাসা তো কোনো ভুল নয়, ভুল সবসময় লুকিয়ে করা হয়, কিন্তু ভালোবাসতে কোনো প্রকার ভুল নেই, তাহলে আমার প্রকাশ করতে কিসের ভয়? সুটকি আমার কথা শুনে কিছুটা খুশি হয়ে বলল, একদম ঠিকই বলেছিস সাফাই, চালিয়ে যা, আমি তোর এবং রুদ্রিক ভাইয়ের সাথে আছি। সুটকির কথা শুনে আমি হাসলাম। ঈশানী শেখ কিছুটা ব্যথিত গলায় বললেন, রুদ্রিক, আমার মুখের উপর একটা কথাও তুমি কখনো বলনি, কিন্তু আজ ওই মেয়েটার জন্য তুমি আমার উপর চিৎকে চেঁচামেচি করছো। সত্যি আমি ভাবতে পারছি না, আমি কি তোমার এতটাই পর হয়ে গেলাম? রুদ্রিক কিছুক্ষণ কর্কশ গলায় বলল, পিপি, আমি একজন অ্যাডাল্ট, সুতরাং আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তোমার ঠিক হয়নি। ঈশানী শেখ আবারও বললেন, তোমার পুপি আম্মু মারা যাওয়ার পরে আমি তোমাকে সব সময় আগলে রেখেছিলাম, নিজের সন্তানের মতো, তাই ভেবেছিলাম তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকুও আমার আছে। আমি সত্যি দুঃখিত, আমি ভাবিনি তুমি এতটা রিয়েক্ট করবে। রুদ্রিক এগিয়ে এসে ঈশানীর হাত ধরে সোফায় গিয়ে বসিয়ে দেয়, তারপর নিজের পিপির কোলে মাথা রেখে বলল, পিপি, তুমি আমার কথা শুনে হার্ট হয়ে থাকলে সরি। ফুপি আম্মু মারা যাওয়ার পরে আমার জীবনের সব কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দিয়েছি, কিন্তু এই বিয়ের ব্যাপারটায় আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিপি, আমি কাজলকে ভালোবাসি, কাজলের সাথেই আমি খুব ভালো থাকবো। কাজল খুব ভালো, কাজল আমাকে খুব ভালোভাবে বুঝতে পারে। কথাটি বলে রুদ্রিক উঠে দাঁড়ালো। ঈশানী শেখ বলে উঠলেন, এতটা ভালোবেসে ফেললে কি করে? রুদ্রিক মুগ্ধ গলায় বলল, আমার জীবনের সকল শূন্যতা এক নিমিষে দূর করতে পারে আমার শুভ্র রাঙাপুরি। কাজল নিখুঁতভাবে প্রতিটি কষ্টগুলো ফুটিয়ে তুলতে পারে, যা সবাই পারে না, তাই আমিও আমার কাজলকে নিজের অজান্তে নিজের বেখেয়ালে ভালোবেসে ফেলেছি। ঈশানী শেখ কথাগুলো শুনে বুঝে গিয়েছেন, এখন ওই মেয়ের বিরুদ্ধে রুদ্রিককে কিছু বললে হিতে বিপরীত হবে। রুদ্রিক রাগের মাথায় এমন কিছু করে বসবে যার কারণে ইকবাল শেখদার হাতছাড়া হয়ে যাবে, যা এই মুহূর্তে কিছুতেই চাইছে না। ইকবাল শেখই পারেন তাদের কোম্পানিকে আবারও লাভের মুখ দেখাতে, এমন কিছু করতে হবে যেন এক ঢিলে দুই পাখি মরে যায়। কথাটি ভেবে ঈশানী শেখ রুদ্রিকের কাঁধে হাত রেখে বলল, আমি বরাবরের মতো এবারও তোমাকে সাপোর্ট করব রুদ্রিক, আমি তোমাকে প্রতিবারের মতো এবারও সাপোর্ট করব, অ্যান্ড নিচে গিয়ে ইকবাল শিকদারকেও মানা করে দিব। নিজের পিপির কথা শুনে রুদ্রিক কিছুটা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ঈশানী পিপি মাথা নাড়ায়। ঈশানী রুদ্রিকের দিকে টাওয়াল এগিয়ে দিয়ে বলল, আমার বাচ্চাটা, এবার তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। রুদ্রিক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আমি যাচ্ছি। কথাটি বলে ঈশানী শেখ নিচে চলে যায়। রুদ্রিক প্রশান্তের হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। ঈশানী শেখ নিচে নেমে আসে। সকলে ঈশানী শেখের দিকে তাকিয়ে আসেন রুদ্রিকের উত্তরের আশায়। ঈশানী শেখ এগিয়ে এসে বললেন, রুদ্রিক বিয়েতে রাজি। আফজাল শেখ ও জেসমিন শেখ চমকে ওঠেন। জেসমিন শেখ বললেন, রুদ্রিক বিয়েতে রাজি হয়ে গেল? অবশ্যই হয়েছে। রুদ্রিক আমার মুখের উপরে কখনো কি কথা বলে? ঈশানীর কথা শুনে ইকবাল শেখদার খুশি হয়ে বললেন, আমার মেয়েটারও কোনো আপত্তি নেই, তাহলে ওদের দুজনের আলাদা কথা বলার ব্যবস্থা করলে কেমন হবে? মিশু লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঈশানী শেখ কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, যখন দুজনেরই বিয়েতে অমত নেই তাহলে আপাতত কথা বলার কি দরকার? আমি বলি কি, আমরা বরং ওদের এঙ্গেজমেন্টের দিনটা ঠিক করি, তারপর এঙ্গেজমেন্টের পরে না হয় ওরা নিজেদের মতো আলাদাভাবে কথা বলবে। আফজাল শেখ সম্মতি দিয়ে বললেন, হ্যাঁ তা করাই যায়, তাহলে আমরা এখন আসি।
আফজাল শেখ বললেন, চলুন আমি না হয় এগিয়ে দিয়ে আসি। ঈশানী শেখ হাসি মুখে বললেন, মিশু মা ভালো থেকো। মিশু মাথা নাড়াল। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে কিছু নিয়ে চিন্তা করে যাচ্ছি আমি। তখনই ছোট সাহেব আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কি করছেন কি? সবাই দেখবে তো? ছোট সাহেব আমার হাতে চুমু খেয়ে বললেন, কেউ আসবে না বুঝেছিস? এত বকবক করছিস কেন? দেখছিস না রোমান্স করছি? আমি ওনাকে নিজে থেকে ছাড়িয়ে বললাম, আপনিও না বড্ড দুষ্ট। আমি আসি আমার চিন্তায়। কিসের চিন্তা তোর? ওনার প্রশ্নে আমি বলে উঠলাম, আজকে তনয় ভাইয়ের সাথে দেখা করতে যেতে হবে। আমার কথা শুনি উনি কিছুটা কড়া গলায় বললেন, তুই একদম ওই লোকটার সাথে দেখা করবি না? আমি হেসে ওনার শার্টের কলার ঠিক করতে করতে বললাম, ডোন্ট বি জেলাস, ওকে? আমার জাস্ট কিছু কথা ক্লিয়ার করার আছে, আশা করি আপনি বুঝবেন। ছোট সাহেব গোমড়ো মুখ নিয়ে মাথা নাড়ালো। আমি হেসে দিলাম। রেস্টুরেন্টে একটি টেবিলে বসে আছে তনয়। তখনই সেখানে কাজল চলে আসে। কাজলকে দেখে তনয় হালকা হেসে বলে ওঠে, বসো কাজল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তনয় ভাইয়ের কথা শুনে আমি একটা চেয়ার টেনে বসি। তনয় ভাইয়া বললেন, চা নাকি কফি? যে কোনো একটা হলেও চলবে। আমার কথা শুনে তনয় ভাই ওয়েটারকে ডেকে 2 কাপ কফি অর্ডার করে দিলেন। আমি তোমাকে কিছু প্রশ্ন করব কাজল, আশা করি সঠিক উত্তর পাবো। ছোট সাহেবের সাথে আমার কীরকম সম্পর্ক এসব কিছু নিয়েই তো প্রশ্ন করবেন, তাই না? আমার প্রশ্নে তনয় ভাই আবার কিছুটা অস্বস্তি নিয়ে বলল, তুমি কি মিস্টার রুদ্রিক শেখকে সত্যি ভালোবাসো? সত্যি করে বলবা। হ্যাঁ, আমি ছোট সাহেবকে ভালোবাসি। আমার উত্তরে তনয় ভাই কিছুটা ব্যথিত গলায় বলল, তুমি যদি রুদ্রিককে ভালোবেসে থাকো তাহলে আমার প্রতি তোমার কিসের এমন ভালোবাসা ছিল যা এত সহজে মুছে গেল? আসলে আমার মনের সাথে আমি ঠিক পেরে উঠছি না, তাই তোমাকে এরকম একটা প্রশ্ন করে বসলাম। আমি হেসে বললাম, আপনি আমার প্রথম ভালোবাসা তনয় ভাই। আপনার প্রতি আমার মনে যে সুপ্ত একটা অনুভূতি তা কেউ মুছে দিতে পারবে না। প্রথম ভালোবাসার অনুভূতি আপনার মাধ্যমে আমি পেয়েছি। আমি কিছুক্ষণ থেমে আবারও বললাম, 2 বছর অনেকটা সময়। এই 2 বছরে আমরা অনেক কিছু নতুনভাবে শিখলাম। আপনি ভালোবাসায় ঠকে শিখেছেন, আর আমি নতুন করে ভালোবেসে শিখেছি। ছোট সাহেব অন্যরকম হলেও আমাকে ভালোবাসার নতুন রূপ শিখিয়েছে। ভালোবাসার রূপ বদলায় তনয় ভাই। তনয় ভাইয়া কিছু বলবে তখনই ওয়েটার কফি নিয়ে আসে। আমি কফির কাপে চুমুক দিলাম। তনয় ভাইয়া আমার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললেন, তুমি তো আমাকে ভালোবাসতে কাজল, আমি তো ফিরে এসেছি, তাহলে আমাকে মেনে নিতে এত দ্বিধা কেন তোমার? রুদ্রিকের মধ্যে কি এমন আছে? আমি মুচকি হেসে বললাম, ওই যে বললাম ভালোবাসার রূপ বদলায়। ছোট সাহেব মানুষটাও অন্যরকম। তাছাড়া আপনি যদি তানিয়াপুর কাছে না ঠকতেন তাহলে কখনোই ফিরে আসতেন না। ঠকেছিলেন বলেই কাজল রেখার কথা আপনার মনে পড়েছিল তনয় ভাই, না হলে আপনার কিন্তু এই কাজল রেখার কথা মনেও পড়তো না। আমার কথা শুনে তনয় ভাই দমে যায়। আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কথাটি বলেই আমি বেরিয়ে এলাম। চোখ বন্ধ করলে শুধু ছোট সাহেবের মুখখানা ভেসে ওঠে। আমার মনের আকাশে ছোট সাহেবের ভালোবাসার রং ধরা দিয়েছে। লাইব্রেরিতে ঢুকতে ছোট সাহেব আমাকে কোলে তুলে নেয়। এতে আমি খানিকটা বেবাসেকা খেয়ে যাই। ছোট সাহেব খুশি হয়ে বলল, আমি আজকে কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না রে কাজল। ছোট সাহেবের খুশি দেখে আমিও হেসে বললাম, কি এমন খুশির কথা? আমাকেও বলুন, কিন্তু তার আগে আমাকে নামিয়ে তো দিন। কেউ চলে আসবে যখন তখন। ছোট সাহেব বাঁকা হেসে বলল, যে কেউ দেখুক তাতে আমার কি? এই রাফসিন শেখ রুদ্রিক কাউকে পরোয়া করে না, ওকে? আমি মাথা নাড়িয়ে বললাম, তা তো বুঝলাম, কিন্তু আমাকে নামিয়ে দিন প্লিজ। ছোট সাহেব আমার অনুরোধ শুনেই আমাকে নামিয়ে দিলেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এবার তো বলুন, খুশির এত কারণ কি? ছোট সাহেব আমার দিকে ঝুঁকে বললেন, ম্যাম, ঈশানী পিপি আমাদের বিষয়টা মেনে নিয়েছে, অ্যান্ড ঈশানী পিপি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়েও চলে যাবে। ছোট সাহেবের কথা শুনে বিরাট বড় ঝটকা খেলাম। ঈশানী ম্যাম সব কিছু মেনে নিয়েছে এত সহজে? ওনার মতো অহংকারী মহিলা বাড়ির সামান্য ড্রাইভারের মেয়েকে নিজের বাড়ির বউ করতে এত সহজে মেনে নিল? কেন যেন আমার সব কিছু মেনে নিতে কিছুটা কষ্ট হচ্ছে। আমার ভাবনার মাঝে ছোট সাহেব আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো কাজল, তুই কি হ্যাপি না? ছোট সাহেবের কথা শুনেই আমি সাই দিয়ে বললাম, হ্যাপি হব না কেন ছোট সাহেব, আমি খুব খুশি। ছোট সাহেবের আমার কথা শুনে আমার কপালে চুমু খেয়ে বললেন, তোকে ঠিক করে বোঝাতে পারবো না কতটা আমি খুশি কাজল, তোকে নিজের করে পাবো আমি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এতটাও ভালোবাসেন আমাকে ছোট সাহেব? ছোট সাহেব আমার কথা শুনে কিছুটা ঘোর লাগা কণ্ঠে বললেন, ম্যাম, আপনার ভাবনার বাহিরেও অধিক পরিমাণ ভালোবাসি আমি আপনাকে।
আমি তোকে তোর মায়াবীর মুখখানার মায়ায় পড়ে গিয়েছিলাম। কে জানতো বল আমি তোকে এতটা ভালোবাসবো। আমি চুপ হয়ে পড়লাম। ছোট সাহেবের কথার মাঝে ছোট সাহেবের ফোন বেজে উঠল। ছোট সাহেব জাস্ট এ মিনিট বলে একটু আড়ালে চলে যায়। লাইব্রেরি থেকে সব কিছুই দেখছে সাদি এবং সিথি। তারা এটা ভেবে নিশ্চিন্ত হলো কাজল ও রুদ্রিকের মধ্যে সব কিছু ঠিক হয়ে আছে। সিথি সাদের কানের কাছে গিয়ে পিস করে বলল, সব কিছু ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমার ভয় শুধু পিপিকে নিয়ে। পিপি এত সহজে সব কিছু মেনে নিল? সাদি নিজের চশমাটা ঠিক করতে করতে বলল, যদি কোনো ঝামেলা হলেও আমি আর তুমি আসি কি করতে? আমাদের সেই সমস্যার সমাধান করতে হবে। একদম ঠিকই বলেছে সাদি ভাইয়া। তো এখন চলো, আমরা এখন যাই। ওদের মতো ওরা থাকুক। সাদির কথা শুনে সিথি বিড়বিড় করে বলল, দিব্যি তো ছিলাম, এখন এই পড়ুয়া মাছটা নিয়ে গিয়ে পড়তে বসাবে তো দূর, জীবনটা তেজপাতা করে ছাড়ল। সাদি কড়া গলায় বলল, কি হলো, এখনও দাঁড়িয়ে আছো কেন? চলো। সিথি বিরক্তি মুখে যাচ্ছি তো বলেই পা বাড়ালো। তা দেখে সাদি হাসল। আজকাল সিথিকে পড়া দিয়ে চালাতে তার ভালোই লাগে। এদিকে লাজু কেবিনে ঢুকতে দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, নাকবসা অ্যাসিস্ট্যান্ট, আপনার মায়ের ফোন নাম্বারটা দিন। দিয়ার কথায় লাজু কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু কেন? দিয়া কোমরে হাত দিয়ে বলল, দিতে যখন বলেছি তখন দিন। দিয়া দমকে লাজুক নিজের ফোনটা এগিয়ে দেয়। লাজুকের ফোন নিয়ে দিয়া লাজুকের মাকে ফোন দিল। লাজুকের মা কিছু বলার আগেই দিয়া তাড়াহুড়ো করে বলল, আসসালামু আলাইকুম আন্টি। আপনি কিছু বলবেন তার আগে আমি কিছু বলতে চাই। আপনি আপনার ছেলের বিয়ে একজন নিষ্পাপ বাচ্চা মেয়ের সাথে দিতে চাইছেন, তা মোটেও ঠিক নয়, যাকে বলে একদম অন্যায়। আপনার ছেলের সাথে এত পিচ্ছি মেয়েকে মানাবে না। আপনার ছেলের মতো হ্যান্ডসাম নাকবসার সাথে আমার মতো মেয়েকেই মানাবে। আন্টি, আপনি কিন্তু আবার ভাববেন না আমি আপনার ছেলেকে পছন্দ করি। জাস্ট বলে দিলাম, আপনার ছেলের সাথে পুস্কি মেয়েকে একদম বিয়ে দিবেন না। দিবেন না মানে দিবেন না। দিয়া যেন শান্ত কণ্ঠে বড়সড় হুমকি দিয়ে দিল লাজুকের মাকে। কথাটি বলেই দিয়ে লাজুকের হাতে ফোনখানা ধরিয়ে গটগট করে বেরিয়ে গেল। লাজুক ফোন কানে নিল। লাজুকের মা ফোনের ওপাশ থেকে বলে উঠল, কে ছিল রে বাবা? বাবা গো, মনে হচ্ছিল খুব রেগে আছে। লাজুক মুচকি হেসে বলল, তোমার হবু বৌমা ছিল। তোমার হবু বৌমাকে একটু জ্বালিয়েছিলাম, তাই সে রেগে আছে। লাজুকের মা হেসে বলল, তুই সত্যি খুব দুষ্ট হয়ে গেছিস লাজুক। তাড়াতাড়ি আমার হবু বৌমাকে আমার ঘরে বউ করে নিয়ে আয় তো। লাজুক হেসে বলল, খুব তাড়াতাড়িই নিয়ে আসবো। কথাটি বলেই লাজুক এগিয়ে গেল অফিসের কফি ক্যান্টিনের দিকে। সে জানে এখন দিয়া সেখানেই আছে। দিয়া কফি মুখে নিতে যাবে, তখনই লাজুকের কথা তার কানে ভেসে ওঠে, ম্যাম, এখনও কি নিজের ভালোবাসাটা অপ্রকাশিতই রাখবেন? মন খুলে যদি নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে না পারেন, তাহলে দিন শেষে শুধু আফসোস করেই যেতে হয়। দিয়া কফির কাপটা রেখে উঠে দাঁড়িয়ে বলল, ভালোবাসাকে বাস্তবতার ভিড়ে হারিয়ে যেতে দেখেছি কিভাবে নিজের সবটুকু ভালোবাসা অন্য কারো মাঝে বিলিয়ে দিয়ে নিজের অস্তিত্ব কিভাবে বিলীন হয়ে যায়। লাজুক খানিকটা অবাক হয়ে বলল, আপনার কথা ঠিক বুঝলাম না। আমার মেজো আপাই ভালোবাসার কাছে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, তাই আমারও ভালোবাসতে বড্ড ভয় করে নাকবসা অ্যাসিস্ট্যান্ট। লাজুক দিয়ার হাত শক্ত করে ধরে বলল, জীবনের সঠিক কারো হাত ধরলে দেখবেন ভালোবাসা খুব সুন্দর। ভালোবাসাকে একটিবার ভরসা করেই দেখুন দিয়া ম্যাম। দিয়া অজান্তে লাজুককে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। লাজুক হাসে। অন্যদিকে রদ্রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তাদের অফিসের বস মিস্টার আশিয়েক রায়জাদার ফোন। রদ্রিক ফোন রিসিভ করে বলল, জি স্যার বলুন। আশিয়েক রায়জাদা বললেন, আগামী সপ্তাহে আমাদের কোম্পানির একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আছে। আমি সেই প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে চাই। আমি জানি তুমি মানা করবে না। তাহলে তো স্যার আমাকে 1 সপ্তাহের জন্য ঢাকার বাহিরে যেতে হবে। রুদ্রিকের কথা শুনে আশিয়েক বললেন, তা তো যেতে হবেই। রুদ্রিক অনেক ভরসা করে তোমাকে প্রজেক্টের দায়িত্ব দিতে যাচ্ছি। আশা করি তুমি আমাকে নিরাশ করবে না। কাজলের থেকে 1 সপ্তাহ দূরে চলে যেতে বলে রুদ্রিকের মন খারাপ হলেও কাজের জন্য তার স্যাক্রিফাইস করল। রুদ্রিক হাসি মুখে বলল, ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। কথাটি বলে রুদ্রিক ফোন কেটে দিল। ছোট সাহেবকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে আমি বলে উঠলাম, কি হলো ছোট সাহেব, আপনার মুখটা হঠাৎ এমন শুকনো কেন লাগছে? আমার কথা শুনে ছোট সাহেব বলল, কাজল, তুই তো জানিস আমি রায়জাদা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি। স্যার আমাকে খুব ভরসা করে একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে দিয়েছেন, তাই আমাকে 1 সপ্তাহের জন্য ঢাকার বাহিরে যেতে হবে। ছোট সাহেবের সাথে কয়দিন দেখা হবে না ভেবে মনটা খারাপ হয়ে গেল। তবু মুখে হাসি ফুটিয়ে বললাম, এ তো খুশির খবর।
এই প্রজেক্ট আপনি সফল হলে আপনার কত নাম হবে, তাই না ছোট সাহেব? তা তো হবেই, কিন্তু তোকে অনেক মিস করবো রে শুভ্র রাঙাপরি। আমি শুকনো হাসি দিলাম। রদ্রিক বুঝলো কাজলের মন খারাপ হয়েছে, তাই সে বলে ওঠে, চল আজকে আমি তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায় যাব? গেলেই দেখতে পাবি, আপাতত চল তো। কথাটি বলে ছোট সাহেব আমার হাত ধরে ওনার গাড়ির দিকে নিয়ে গেলেন। ছোট সাহেব বললেন, উঠে পড়। আমিও প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়লাম। ছোট সাহেব গাড়িতে উঠে পড়ল। গাড়ি একটি আইসক্রিম পার্লারের সামনে রাখা হলো। আইসক্রিম পার্লার দেখে আমি কিছুটা এক্সাইটেড হয়ে বললাম, আইসক্রিম পার্লার? ছোট সাহেব আমার কথা শুনে বললেন, আইসক্রিম পার্লার। তোর পছন্দ না আইসক্রিম? আজকে তুই যত খুশি আইসক্রিম খেতে পারিস। আমি খুশি হয়ে বললাম, সত্যি? উনি মাথা নাড়িয়ে বললেন, একদম সত্যি। আমরা দুজনেই আইসক্রিম পার্লারের ভিতরে ঢুকে পড়লাম। ছোট সাহেব বলার সাথে সাথেই ভিন্ন ধরনের অনেকগুলো আইসক্রিম চলে আসলো। আমি ভ্যানিলা আইসক্রিম হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। রদ্রিক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার কাজলের দিকে। হঠাৎ করে কাজলের মধ্যে শয়তানি বুদ্ধি চলে আসলো। সে আইসক্রিম দিয়ে রদ্রিকের গালের খানিকটা অংশে লাগিয়ে দেয়। কাজলের এমন কাণ্ডে রদ্রিক কিছুটা রাগ দেখিয়ে বলল, এসব কি কাজল, কি করলি তুই? পুরো মুখে ভরিয়ে দিলি। কাজল খিলখিল করে হেসে ওঠে। কাজলকে হাসতে দেখে রদ্রিকও হেসে ওঠে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গৌতলি বেলা স্মৃতি। লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি। এটা গল্পের ৪র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।